রোমাশা বসা থেকে উঠে পড়ে সাফন জায়নামাজ দুইটা আবারও ভাঁজ করে কাবাডে রাখতে গেল। রোমাশা গিয়ে দাঁড়ালো সাফনের স্টাডি টেবিলের পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে। নিজের কানে থাকা দোলটা খুলতেই কানে হাত দিতে নিলেই পেছন থেকে সাফন এসে থামিয়ে দিল তাড়াতাড়ি। তারপর কপাট রাগ দেখিয়ে বলল, আমার বউ, আমি আনবক্সিং করব, তুই মোটেও হাত দিবি না। রোমাশা হেসে উঠল সাফনের বলার ধরনে। সাফন সেই হাসিকে পাত্তা না দিয়ে গভীর মুখে রোমাশার কানের দুল দুইটা খুলে রাখলো টেবিলে। তারপর ঘাড়ের কাছে আলতো করে ছুঁয়ে দিয়ে গলার ভারী নেকলেসটা খুলে দিল। তারপর রোমাশার দুই হাত থেকে এক একে সমস্ত চুড়িগুলো খুলল। এরপর কাঁধের উপর ভাঁজ করে রাখা শাড়ির আঁচলে পিন খুলে শাড়ির অন্যান্য পিনগুলো খুলে দিল একে একে। এবার মৃদু গতিতে রোমাইশাকে নিচের দিকে ঘোরালো। শাড়ির ভাঁজ করা আঁচলটা বুকের উপর মেলে গিয়েছে। গহনা খোলার পর কাজল কালো চোখে রোমাইশাকে এখন অন্যরকম সুন্দর লাগছে। সাফন মুগ্ধতার সাথে রোমাইশার মুখপানে চেয়ে থাকলো কিছুক্ষণ। সাফনের এমন দৃষ্টিতে রোমাইশা লাজুক হেসে চোখ নামিয়ে নিল। এবার রোমাইশার মাথায় উঁচু করে বাঁধা খোপাটা এক টানে খুলে ফেল সাফন। হুটুপুটি করে চুলগুলো অভিকর্ষের টানে নিচের দিকে ছুটে গেল। নিতম্ব ছাড়িয়ে আরো খানিক নিচে চলে গেল লালচে রেশমি চুলগুলো। সাফন হতভম্ব দৃষ্টিতে দেখতে লাগলো রোমাইশার এই চোখ ধাঁধানো সৌন্দর্য। অপলকে তাকিয়ে থেকেই রোমাইশার কোমরটা ধরে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল ও। রোমাইশার লজ্জায় নিচু হয়ে যাওয়া মুখটা চিবুক ধরে উঁচু করে নিজের চোখের সামনে নিয়ে এলো সাফন। আর তারপরই প্রেয়সীর এই অপার সৌন্দর্য দেখতে দেখতে নিজের অজান্তেই গেয়ে উঠল, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই, এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই, এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। রাত 2টা। নীলচে আলোয় ভরা ছিমছাম কামরাটা এখন অস্বাভাবিকভাবে লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানার চারপাশে থাকা বেলে ফুলের মালাগুলো ছিঁড়ে ছুঁড়ে মেঝেতে কড়াকড়ি খাচ্ছে। বিছানায় ছড়ানো গোলাপের পাপড়িগুলোর অর্ধেকটা মেঝেতে ছড়িয়ে ছিটে আছে, আর বাকিগুলো সাদা বিছানায় পিষ্ট হয়েছে। মেঝেতে ফুলের সাথে সাথে লুটিয়ে আছে রোমাশার গায়ের মেরুন রঙা শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর সাফনের সাদা রঙা পাঞ্জাবিটা। মশারির একটা স্ট্যান্ডের এক মাথা ভেঙে পড়ে আছে বিছানার এক পাশে মেঝেতে। বিছানার উপর এলোমেলো বালিশে সাফনের বুকে মাথা রেখে সাফনেরই একটি ওভারসাইজ টি শার্ট গায়ে দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আলুথালু বেশি রোমাশা। সমস্ত মুখ জুড়ে ওর তৃপ্তি ছোঁয়া। কাজল লেপটে চোখের চারপাশে ছড়িয়ে গেছে। চোখের পাশে কান্নাগুলো শুকিয়ে দাগ হয়ে গেছে। সাফন এক হাতে রিমুকে জড়িয়ে রেখে অন্য হাত মাথায় দিয়ে বালিশে মাথা রেখে চিত হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। ঘুম নেই ওর চোখে। রোমেশের প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস, প্রতিটা হৃদস্পন্দন অনুভব করছে ও। অদ্ভুত রকমের এক প্রশান্তিতে ছেয়ে গেছে ওর বুক। মাঝে মাঝে ফিরে ফিরে রোমেশের ঘুমন্ত ছোট্ট সুন্দর মুখটা দেখছে ও। হঠাৎই নিজের অতীতের কথা স্মরণ করে হাসি হাসি মুখটা নিমিষেই গম্ভীর হয়ে গেল ওর। ফুরফুরে মাথাটা ভারী হয়ে গেল আশঙ্কিকভাবে। রোমাশার মায়া ভরা মুখটার দিকে আরো একবার তাকালো সাফওয়ান। ও রিমু যখন জানবে ওর সেই কালো অতীত, তখন কেমন প্রতিক্রিয়া জানাবে ও রিমু? রিমু কি ওকে ছেড়ে দিতে চাইবে? রিমু কি থাকতে চাইবে ওর মতো খুনির সাথে? রিমু কি মেনে নিবে ওর অতীতকে? যদি মেনে না নেয় তাহলে কি হবে? রিমু চলে যেতে চাইবে ওকে ছেড়ে? অন্য কারোর হতে চাইবে? না, কখনোই না। ওর প্রাণ থাকতে রিমুকে ও অন্য কারোর হতে দেবে না। ও যদি হয় এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তারপরও রিমুকে ওর কাছেই থাকতে হবে, কোথাও যেতে দেবে না ও। গম্ভীর মুখটাকে আরো গম্ভীর করে দু হাত দিয়ে বুকের উপর শুয়ে থাকা রুমাইশাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিল সাফওয়ান। কোনো মূল্যেই রিমুকে ও হাতছাড়া করবে না, পৃথিবী উল্টে গেলেও না।
রুনিয়া রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছেন সকালবেলা। ইস্তিয়াকের 9টায় অফিস, শাফিনের কোচিং আছে। ওরা দুজনেই বেরিয়ে যাবে 9টার সময়। রুটি বেলে তাওয়ার উপর দিচ্ছেন তিনি, একটা একটা করে। অন্য চুলায় সবজি রান্না হচ্ছে, মাঝে মাঝে সেটা নাড়িয়ে দিচ্ছেন রুনিয়া। এমন সময় রান্নাঘরের দরজায় কারোর উপস্থিতি টের পেলেন তিনি। রুটি বেলা থামিয়ে পেছনে ঘুরে তাকালেন। রুমাইশা দাঁড়িয়ে আছে, আধে ভেজা চুলগুলো 2 ভাগ করে বুকের দুপাশে ছেড়ে দেওয়া, মেরুন রঙা শাড়িটা কাঁচা হাতে গায়ের উপর জড়ানো, মুখটা স্নিগ্ধতায় ছেয়ে আছে। কালকে দেওয়া কাজলের কিঞ্চিত আভা চোখে লেগে আছে এখনো। শাড়ির আঁচলের খোঁটটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে ইতস্তত মুখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে রুমাইশা, মাথাটা নিচের দিকে। রুনিয়া হাসলেন মনে মনে। শাড়ি পরার অভ্যাস নেই রুমাইশার। কোনো রকমে কুচি টুচি করে গায়ে জড়িয়ে নিচে চলে এসেছে। গ্যাসের সুইচটা অফ করে হাতটা ধুয়ে এগিয়ে আসলেন তিনি। রুনিকে রান্নাঘরের ভেতর নিয়ে এসে দরজাটা ভেজিয়ে দিলেন, তারপর বললেন, শাড়ি খোল, আমি পরিয়ে দিচ্ছি ভালো করে। রুমাইশা আঁচল সরাল না, নিচে থেকে শাড়িটা খুলে দিল শুধু। রুনিয়া রুমির এমন আচরণে কিছুটা অবাকই হলেন। কাল তো শাড়ি পরিয়েছেন, তখন তো এমন করেনি রুমাইশা, নাকি হঠাৎ করে লজ্জায় পেরে গিয়েছে ওর? রুনিয়া বেশি কিছু না ভেবে শাড়ি পরাতে শুরু করলেন। শাড়ির এক কোণা কোমরে গুজে দিয়ে কুচি করে দিলেন সুন্দর করে। পুরোটার সময় রুমাইশা শাড়ি দিয়ে প্রাণপণে পেটটা ঢেকে রাখার চেষ্টা করলো, কিন্তু তারপরে আঁচলটা ঠিক করে দেওয়ার জন্য রুমাইশা কিছু বুঝে ওঠার আগে আঁচলটা ধরে টান দিলেন রুনিয়া। সাথে সাথে থতমত খেয়ে গেল রুমাইশা। এদিকে আঁচল সরিয়ে রুনিয়া হতভম্ব হয়ে গেলেন। রুমাইশা লজ্জায় মাথা নিচু করে নিল। শাড়ির ব্লাউজটা একটু বড়সড় গলা দিয়ে বানিয়ে দিয়েছিলেন রুনিয়া, কিন্তু রুমাইশার অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন উনি। সমস্ত গলা আর বুকের দৃশ্যমান জায়গা জুড়ে লাভ বাইটে লাল লাল হয়ে আছে। রুনিয়া এবার রুমাইশার সামনে পড়ে থাকা চুলগুলো হাতে করে ঘাড়ের উপর থেকে পেছনে সরিয়ে দিলেন। একই সবখানেই একই অবস্থা। ছেলের উপর ভয়ানক রাগ হলো তার। ছোট মেয়েটার উপর এমনি অত্যাচার চালিয়েছে ছেলেটা। খেপে গেলেন রুনিয়া সাফনের উপর। আঁচলটা ঠিকঠাক ভাঁজ করে রুমাইশাকে রান্নাঘরে থাকতে বলে তিনি গেলেন দোতলায় রুমাইশার রুমে রাখা ফাউন্ডেশনটা আনতে। আর যার আগে সাফনের উদ্দেশ্যে ধমক দিয়ে রুমিকে বললেন, কাল থেকে তুই তোর ঘরে ঘুমাবি। ও অসভ্যটা আগে ম্যানার শিখবে, তারপর বউ পাবে, তার আগে না। সেদিন বিকেলবেলা রাফসান এলো হাতে কয়েক রকমের মিষ্টি নিয়ে। রুমাইশা তখন চিলেকোঠার রুমে ভাতক্ষণ দিচ্ছিল, আর সাফন ল্যাপটপে কিছু নোট করছিল। রাফসান আসায় রুনিয়া খুশি হলেন অনেক। হলরুমে সোফায় রাফসানকে বসতে দিয়ে তিনি শাফিনকে বলেন রুমাইশাকে গিয়ে ডাকতে। শাফিনও রুমে পড়ছিল। মায়ের আদেশ পালন করে সে গেল রুমাইশাকে ডাকতে। শাফিনকে রুমের দরজায় নখ তুলে সাফন ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? শাফিন উত্তর দিলে সাফন চেয়ার থেকে উঠে দরজা খুলে দিল। শাফিন বলল যে রাফসান এসেছে। সে আর রুমাইশা যেন নিচে যায় দ্রুত। খবরটা দিয়ে শাফিন আবার নিচে চলে গেল দ্রুত পায়ে। শাফিন যাওয়ার পর রুমের দরজাটা ভিজিয়ে দিয়ে সাফন এলো বিছানার কাছে। তো রুমাইশার চোয়ালে আলতো হাতে কয়েকবার চাপড় মেরে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি উঠো, নিচে যেতে হবে, আমার শালা বাবু এসেছে। রাফসানের আসার কথা শুনে শোয়া থেকে তড়া করে উঠে পড়ল রুমাইশা। পরনে ওর আগের দিনে সাফনে নিয়ে আসা গোলাপি জমিনের ওপর সাদা কুচি ফুলের সুতির সালোয়ার কামিজ। রুনিয়া আজ দুপুরের আগে এইটা তৈরি করে দিয়েছে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখে অল্প একটু ময়শ্চারাইজার লাগিয়ে কিঞ্চিত ফাটা ঠোঁটে আলতো করে ভ্যাসলিন লাগিয়ে নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিল ও। সাফন ওকে আগে চলে যেতে বলল, ও পরে আসতে চাইল, কিন্তু রুমাইশা শুনল না। কাবার থেকে একটা ফুল স্লিপ টি শার্ট বের করে সাফনকে জোর করে ধরে পরিয়ে দিল। বেকুবের মতো করে রুমাইশার দিকে তাকিয়ে রইল সাফন। বিয়ে হতে না হতেই বউ তার উপর মাতব্বারি করা শুরু করে দিয়েছে। গোছগাছ শেষে রুমাইশা রুম থেকে বের হলো। ওর পেছন পেছন সাফনও বেরিয়ে এলো। ওরা যখন দোতলায় এলো তখন রুনিয়া আর ইস্তিয়াক হলরুমের সোফায় বসে রাফসানের সাথে গল্প করছিলেন। ভাইকে দেখে 32 পাটি দাঁত বের করে দিয়ে রুমাইশা দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। পেছন থেকে সাফন ধমকে আসতে যেতে বলল ওকে।
কিন্তু কে শোনে কার কথা? নিষেধ করা সত্ত্বেও রুমাইশার এমন লাফালাফি করাই সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। বেদিন মামা ওকে সত্যি কথাই বলেছিল, আগে খুব শান্তশিষ্ট ছিল পাগলিটা, এখন দুনিয়ার খচ্চর হয়েছে। ছোটবেলায় সাফওয়ান যা বলতো তাই শুনতো রুমাইশা, একটা কথাও এদিক ওদিক হতো না। অতি সিনিয়র ভাইয়া হিসেবে সমীহ করে চলতো ওকে, কিন্তু এখন দেখো, বারণ করা সত্ত্বেও হরিণের মতো লাফাইতে লাফাইতে নিচে গেল। শীত থেকে মুখ থুবড়ে একবার বলে নাচুনি বেরিয়ে যাবে, বিপি করতে করতে নিচে নামলো সাফওয়ান। সাফওয়ানকে দেখে রাফসান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে সাফওয়ানের সাথে করমর্দন করে ওকে বুকে জড়িয়ে নিল। দুদিন আগেও যে নিজেদের ভেতরে ভার্চুয়ালি তাদের একটা দা কুমড়া সম্পর্ক ছিল তা ভুলে গেল নিমিষেই। সাফওয়ান পিঠ চাপড়ে দিল রাফসানের, তারপর বলল, কতগুলো বছর পর আবার আলিঙ্গনবদ্ধ হলাম আমার ভাই। রাফসান হেসে উঠল। তারপর কোলাকুলি শেষ করে রাফসান দাঁড়িয়ে সাফওয়ানের আপদমস্তক দেখেনি দুই হাতে সাফওয়ানের পেশিবহুল বাহুদয় শক্ত করে ধরে বলল, ভাই তো পুরো জন সিনা হয়ে গেছো, করছো কি? তারপর হঠাৎই দুজন দুজনের দিকে চমকে তাকিয়ে অদ্ভুত এক স্টাইলে হ্যান্ডশেক করে ডান হাতের কবজি মুখের সামনে নিয়ে এসে জনসিনা স্টাইলে হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে সমস্বরে চিৎকার দিয়ে বলে উঠল। ইউ কান্ট সি মি। তারপর হেসে আবারও দুজন দুজনকে বুকে জড়িয়ে নিল। এদের বাচ্চামি কাণ্ড কারখানা দেখে বাকিরা হেসে উঠল। দুই ভাই সেই আগেকার মতো মহব্বত দেখে রুমেশা খুশি হলো প্রচণ্ড। মন খুলে হাসলো ও। আজ অনেকগুলো দিন পর ওর মনে আছে ছোটবেলায় যখন এ বাড়িতে আসতো ওরা, তখন শুধু একতলা বাড়ি ছিল রুনিয়াদের, সেটাও সাধারণ বাড়ি। নতুন করে বাড়ি করেছে ইস্তিয়াক, বছর 10 হলো। ইস্তিয়াক করেছে বলে ভুল হবে, বেশিরভাগ অর্থ সাফনই দিয়েছে। তখনকার একতলা বাড়িটার গেস্ট রুমে একটা সাদা কালো টেলিভিশন রাখা ছিল। সেখানে সুযোগ পেলেই WWE এর সিডি প্লে করতো ওরা। তারপর বিছানার ওপর সাফওয়ান আর রাফসান মিলে কুস্তিগিরি করত। রেফারি হতো রুমাইশা, যদিও মাঝে মাঝে রেফারির গায়ে দু একটা ছোটা আঘাত লেগে যেত ভুলবশত। তখন রেফারি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে কাঁদত। আর এই দুজন নিষ্পাপ প্রতিযোগী তখন নিজেদের কুস্তিগিরি রেখে রেফারির সেবা যত্নে লেগে পড়ত। ছোটবেলার স্মৃতি চারণ করে নিজের অজান্তেই হেসে উঠল রুমাইশা। ওরা সবাই মিলে গল্প করলো অনেকক্ষণ। কিছুক্ষণ পর সাফিনও এসে যোগ দিল ওদের সাথে। অতঃপর মাগরিবের আজান দিলে আসর ছেড়ে উঠল সবাই। রাফসান রাতটা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আজ ওরা প্ল্যান করলো 4 জন একসাথে ঘুমাবে ছাদের উপর বিছানা পেতে। অনেক দিন থাকা হয় না আগের মতো করে, আর সাফিনের তো সুযোগই হয়নি। রাফসানরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় ওর তো বয়স ছিল 6-7 মাস। সে সময় মায়ের কোলেই থাকা হতো ওর। আজকের এই ঘটনা ওর জন্য সম্পূর্ণ নতুন, তাই ও একটু বেশি এক্সাইটেড। রাতে খাওয়ার পর ওরা সবাই বিছানাপত্র বালিশ কাঁথা নিয়ে চলে এলো ছাদে। আকাশ পরিষ্কার, মেঘের একটা কুচিও নেই, কিন্তু তারপরও মেঘের মুড সুইংয়ের কথা চিন্তা করে ওরা ভেবে নিল যে যদি বৃষ্টি আসে তাহলে ওরা সাফনের রুমে চলে যাবে। রুমাইশা ছাদের উপর পাটি পেতে তার উপরে একটা লম্বা তোষক বিছিয়ে দিল। এরপর তার উপর বেডশিট পেতে বালিশগুলো সুন্দর করে পেতে রাখলো। সাফওয়ান হাতে হাতে সাহায্য করলো ওকে। রুমটা গুছিয়ে রেখে এলো যেন বৃষ্টি আসলে রুমে গিয়ে শুয়ে পড়তে পারে, কষ্ট না করতে হয় বেশি। তারপর সব গোছগাছ শেষে বিছানার বাম পাশে শুয়ে পড়লো সাফিন, তারপর রাফসানের পাশে সাফওয়ান শুয়ে পড়লো, আর সাফওয়ানের পাশে বিছানার ডান দিকটাই রুমাইশা। ঘুমানোর আগে পর্যন্ত ওরা ওদের ছোটবেলার স্মৃতিচারণ করলো। ওরা কেমন দুষ্টামি করত, জঙ্গলের ভেতর ডোবাই গিয়ে কিভাবে হুটোপুটি করে আসতো, তারপর আবার রুনিয়ার হাতে মার খেত। সাফওয়ান কাকে কাকে রুমাইশার জন্য বেধর মার দিয়েছিল, কাকে কাকে কি শাস্তি দিয়েছিল, আর তারপরে সেই বিভীষিকাময় দিনটার গল্প, যে দিনটাতে ওদের সবার ভেতরকার বন্ধন চ্যুতি ঘটেছিল। এবার সিঙ্গাপুরে যাওয়ার পর সাফওয়ান কিভাবে থেকেছে, কিভাবে খেয়েছে, বন্ধু বান্ধব কজন হয়েছে, ওর ব্যাপারে কেউ জানে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কথা হলো অনেক রাত পর্যন্ত। গল্প শুনতে শুনতে সাফিন আর রুমাইশা দুজনেই একসময় ঘুমিয়ে গেল। জেগে রইল শুধু
সাফন আর রাফসান। সাফিন আর রুমাইশা নিঃশ্বাস ঘন হয়ে যেতে উঠে বসলো ওরা দুজন। তারপর সাদের অন্য কোণে গিয়ে রেলিংয়ের ওপর বসলো। দুজনেই নীরব রইল খানিক সময়। নীরবতা ভেঙে রাফসান বলে উঠল, তোমার দ্রুত কিছু একটা করার দরকার ভাই, নইলে ওরা যেভাবে তোমার পিছনে লেগে আছে কখন না জানি এই বাড়িতে চলে আসে, তখন কিন্তু সবার লাইফে রিস্ক হয়ে যাবে। সাফনের চেহারায় চিন্তার সাপ ফুটে উঠল। তির্যক হয়ে গেল চোখের চাউনি। ভুরু দুইটা কুচকে গেল ওর। মাথা নাড়িয়ে পড়ল, ওরা বিডিতে এসে পৌঁছেছে গতকাল রাত 2টায়। তখনই খবর পেয়েছি আমি। এখন ওরা আমাকে তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমাকে না পেলেও আমার পরিবারের কোনো ক্ষতি ওরা করবে না, সেই ব্যাপারে আমি নিশ্চিত। কারণ এটা আমাদের রুলস, আর ওরা গ্যাংয়ের রুলস ব্রেক করবে না। আমার চিন্তা শুধু রিনুকে নিয়ে। ও আমার স্ত্রী। আর আমার মা, বাবা, ভাই, অন্যান্য আত্মীয় স্বজনের কোনো ক্ষতি না করলেও আমার স্ত্রীকে ওরা ছাড়বে না, কারণ সেই আমার বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে কি করবে তুমি এখন? ওদের হাত থেকে বাঁচার উপায় কি? তুমি তো বলেছিলে ওরা যদি আসে তবে পুরো গ্যাং ধরে আসবে। আমি 2 সপ্তাহ আগে রিমুর পাসপোর্ট করতে দিয়েছি, হাতে আসেনি এখনো। কাল পরশুর ভেতরেই চলে আসবে আশা করা যায়। এরপর ভিসা আসার আগ পর্যন্ত আমি রিমুকে নিয়ে আমার ল্যাবে গিয়ে থাকবো। ভিসা লেগে গেলেই চলে যাব বাইরে। রাফসান অবাক হলো সাফনের কথায়। রুমির সাথে বিয়ের আগেই ও পাসপোর্ট করতে দিয়েছে। ও এত নিশ্চিত কিভাবে ছিল যে বিয়েটা ওর রুমির সাথেই হবে? রাফসানকে এইভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফন ওকে আঙ্গুল দিয়ে খোঁচা দিল একটা। তারপর বলল, যা জিজ্ঞেস করবি সরাসরি জিজ্ঞেস কর। মনে মনে রেখে এইভাবে তাকালে তো আর আমি বুঝতে পারবো না। তুমি এত নিশ্চিত কিভাবে ছিলে যে রুমির সাথে তোমার বিয়ে হবে? আমার শরীরে ট্র্যাকার সেট আপ করা ছিল। কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেখানে কে আছে, কার কি পরিচয়, ওরা সবাই বুঝতে পারবে স্যাটেলাইটের সাহায্য নিয়ে। আমার যে রিমুর সাথে একটা অ্যাটাচমেন্ট আছে সেটা ওরা অবশ্যই বুঝতে পারবে। তাই রিমুর পাসপোর্ট আমি আগেই করে রেখেছিলাম। আমার সাথে বিয়ে না হলেও ওকে অন্যত্র পাঠিয়ে দিতে হতো, অন্তত দেশের বাইরে পাঠাতে হতো। নইলে ওরা যেভাবেই হোক রিমুকে খুঁজে বের করে ফেলতো। আর বডিতে সেট আপ করা এই ট্র্যাকার শরীরের ঠিক কোথায় বসানো হয় সেটা ওরা কাউকে বলে না। আমি এতদিন অনেকবার ট্র্যাকারটা ট্র্যাক করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। গত পরশু আমি সেটা আবিষ্কার করেছি আমার উরুর মাংসের ভেতরে, আর খুঁজে পেয়েই সেটা বের করে তখনই নষ্ট করে ফেলেছি। এরা আসলে কারা ভাই? এরা সেই সমস্ত লোকজন যাদের আমরা খুব বাহবা দিই, যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা সম্মান করি। বাহ্যিক দুনিয়াতে তারা ভালো মানুষ বলেই বিবেচিত, অথচ ওদের ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে বিকৃত সত্য। সাদা টাকার আস্তরণ দিয়ে ঢেকে রাখা কালো টাকার পাহাড়ে যাদের আশপাশটা ভর্তি। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে সাফনের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আকাশের দিকে তাকালো। আজ সকালবেলা সাফনের সাথে ওর কথা হয়েছে ফোনে। রাফসানের কাছে খবর এসেছিল যে আমেরিকা থেকে একটা বিশাল মাফিয়া গ্যাং নাকি দেশে এসেছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে রাফসান একটু হলেও আন্দাজ করতে পেরেছিল। আর তখনই ও কল দেয় রাফসানের কাছে। রাফসান সে বিষয়ে আগে থেকেই অবগত ছিল। ফোন কলে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়ে নিজেদের সমস্যার সমাধানে বেশি জোর দেয় ওরা। রুমাইশা ওদের দুজনেরই প্রাণ অধিক প্রিয়, একজনের বোন অন্যজনের স্ত্রী। তাই নিজেদের থেকে ওদের রিমুকে নিয়েই চিন্তা বেশি। সে এখনো এসবে কিছুই জানে না। রিমুকে বিষয়টা অবগত করার জন্য সাফন সঠিক সময়ের অপেক্ষায় আছে, যেন রিমু তাকে বোঝে এবং এই বিষয়টা নিয়ে ভরকে না গিয়ে নিজেকে শক্ত করে নেয়। কিছুক্ষণ পর রাফসান আকাশের দিকে থেকে চোখ নামিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তোমরা কোথায় যাবে? ভিসা লাগাতে হবে তো। বেশি দেরি করলে ভিসা লাগার আগেই ওরা তোমাকে পেয়ে যাবে, তখন কি হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমাজন যাব। মেঝের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল সাফন। তারপর রাফসানের দিকে মুখ ফিরিয়ে বলল, আমার এই সমস্ত শারীরিক সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার রিমু। আমার দাঁত আর চোখ ছাড়া আমার বাকি সব সমস্যার প্রতিষেধকও আমার এই খসখসে খোলস, ওঠা চামড়া, এই গায়ের অসম্ভব রকমের সরীসৃপ আকৃষ্টকারী গন্ধ, আমার দ্বিখণ্ডিত কুচকুচে কালো জিহ্বা, আমার সবকিছুর সমাধান শুধুমাত্র ও। বর্তমানে আমার শরীরে যে অবস্থা, তাতে আমাজনে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো, স্বাধীনভাবে চলার সাধ পাবো। আর আমার এই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবো, নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখনো জানি না রিমু আমার জন্য ঠিক কতটা উপকারী। ক্ষণিকের ভেতর
ক্ষণিকের ভেতরে আমি আমার গবেষণা দ্বারা যতটুকু ইনফরমেশন পেয়েছি তার যে পুরোটাই সঠিক সেটাও আমি নিশ্চিত করে বলতে পারবো না। রিমু আমার জন্য আমার ধারণার থেকে বেশি কার্যকরী নাকি কম কার্যকরী সেটা দেখার জন্য আমাকে অন্তত বছর 3 অপেক্ষা করতে হবে, কিন্তু সেটা জনসাধারণের ভেতরে থেকে কখনোই সম্ভব নয়। আর তাছাড়া এই বন্দি জীবনে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি একটু স্বাধীনতা চাই, নিজের মতো করে বাঁচতে চাই। তাই ওই জঙ্গলটাই হবে আমার জন্য বেস্ট একটা প্লেস। আর আমার শরীরও জঙ্গল পছন্দ করে অনেক অনেক বেশি। কিন্তু আমাদের রুমে কি হবে? ও কি ওখানে মানিয়ে নিতে পারবে? ওই স্যাঁতস্যাঁতে পরিবেশ, সাপ পোকামাকড়ের আড্ডাখানা, জনমানবহীন সভ্যতাহীন জঙ্গলেও কি থাকতে পারবে? কখনো কোনো অসুখ বিসুখ হলে তখন কি করবে? আর তুমি বা সবকিছু কিভাবে ম্যানেজ করবা? একটা টিকটিকি দেখলেও তো দৌড়ে পালায়, আর বিছা দেখলে তো ভাত খেতে চায় না সারাদিন ঘিন্নায়। ও কিভাবে ওই রকম পরিবেশে থাকবে? রাফসান কিছুটা রুক্ষ কিন্তু চিন্তিত স্বরে বলল, চিন্তা করিস না, আমাজনে আমি 2 বছর থেকেছি সম্পূর্ণ একা। আর ওই 2 বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ওরকম স্বাধীনতা আমি আমার জীবনে কখনো অনুভব করিনি। আমাজনের সীমান্ত থেকে 30,000 কিলোমিটার ভেতরে গিয়ে একটা নদী আছে। ওই নদীর নাম আমি দিয়েছি বিভীষিকা, কারণ বিভীষিকার মতোই তার রূপ। আজ পর্যন্ত কোনো সভ্যতা সেখানে পা রাখিনি। অদ্ভুত সব জীব জন্তু দিয়ে পরিপূর্ণ সেই এলাকা। ওইখানে নদী থেকে কয়েকশো গজ দূরে আমি নিজের হাতে একটা করে ঘর বানিয়েছিলাম, মাটি থেকে 30 হাত উপরে, বলতে গেলে গাছের ডালে পাখির বাসার মতো। ওই 2 বছর সেখানে থাকার মতো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিলাম আমি। সেটা এখন থেকে 3 বছর আগে। ওই এরিয়ার প্রতিটি স্থান আমার নখদর্পণে। হয়তো বহুদিন পর গেলে একটু দিকভ্রান্ত হতে হবে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভেতরেই। হয়তো এতদিনে সে ছিমছাম জায়গাটা আবার মোষে ভর্তি হয়ে গেছে। পোকামাকড় এসে ঘর পাতিয়েছে সেখানে। আগাছায় হয়তো এখন সে জায়গা আবার পরিপূর্ণ হয়ে গেছে। আমি আমাজনে যাওয়ার পর রিমুকে নিয়ে সেখানেই যাব। নিজেদের মতো করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেব সব। রিমুর কোনো অসুবিধা হবে না আমি থাকতে। ওর নিরাপত্তাই আমার ফার্স্ট কনসার্ন, ফার্স্ট প্রায়োরিটি। সাফন ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল। রাফসান কি বলবে ভেবে পেল না। এমন সভ্যতাহীন অঞ্চলে তার আদরের বোনকে গিয়ে থাকতে হবে, বুনো বাঘ ভাল্লুকের সাথে লড়াই করতে হবে ভাবলেই ওর শরীরের ভেতর কাঁটা দিচ্ছে। কিন্তু এখন ওর আর কিছুই করেনি। রুমি এখন সাফনের স্ত্রী। সাফন যেখানে যাবে রুমিকেও সেখানেই যেতে হবে। আর সাফনের মতো দায়িত্বশীল পুরুষ যে রুমাইশার কোনো অযত্ন করবে না সেটাও রাফসান জানে, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছে না ও। তাই কোনো কথা না বলে চুপচাপ আবার নিজের বিছানায় যেতে উদ্যত হলো ও। আর যাওয়ার আগে বলল, ভিসা রেডি করে ফেলো তাড়াতাড়ি, নইলে ওরা কিন্তু টের পেলে তোমাদের দুজনেরই জীবন সংকটে। তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই আমার। আমার চিন্তা আমার বোনকে নিয়ে। ও হয়তো তোমার সবকিছু মেনে নেবে। তুমি দুনিয়ার যে প্রান্তে যাও সেও সেখানে যেতে চাইবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে। কিন্তু আমার মন পড়ে থাকবে আমার বোনের কাছে। আমার বাবা মায়ের মন মস্তিষ্ক সব তাদের মেয়ের কাছে ধরা পড়ে থাকবে। নিজের মেয়েকে এইভাবে এতগুলো বছরের জন্য চোখের আড়াল করতে কেউ চাইবে না, তার উপর সম্পূর্ণ যোগাযোগবিহীন। সে বাঁচলো কি মরল সে নিশ্চয়তাটুকু আমরা কেউ পাবো না, কোনোভাবেই না। সে এখন তোমার স্ত্রী, তুমি ওকে যেখানে চাও নিয়ে যাও, কিন্তু এতগুলো মানুষের কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছ সেদিকে কিন্তু খেয়াল রেখো। কথাগুলো বলে রাফসান কটকট পায়ে হেঁটে চলে গেল বিছানার দিকে। তারপর রুমেশের পাশে গিয়ে শুয়ে পড়ল ও। সাফন রেলিংয়ে বসে রইল। দুশ্চিন্তা ঘিরে ধরেছে ওকে।